নমস্কার বন্ধুরা, আজকে আমি অনেকদিন পর আবার ফুটবলের কিছু আলোচনা করতে চলে এলাম। আজকে আমি আলোচনা করব এই জেমি ম্যাকলারেনের পারফরমেন্স সম্পর্কে। কলকাতার যে ফুটবল ক্লাবেরা আছে কীরকম পারফরমেন্স করছে এবং ইন্ডিয়ার ফুটবল টিমের কীরকম পারফরমেন্স, এবং ফাইনালি যেটা আলোচনা করব যে মোহনবাগান ইরানে যাচ্ছে না কেন। এবার কথা হচ্ছে যে কলকাতার ক্লাবগুলোর কথাতে ফিরে আসছি। কলকাতার ক্লাবগুলো কিন্তু এবার আইএসএলে খুবই বাজে পারফরমেন্স করছে। ইস্টবেঙ্গল থেকে মোহনবাগান, মোহনবাগান থেকে মোহামেডান। তবে একটা পজিটিভ পয়েন্ট আছে, সেটা আমি একটু পরে আসছি। বাট প্রথমে যে পারফরমেন্সগুলো হচ্ছে সেগুলো একটু কথা বলে নিই। ইস্টবেঙ্গল যেরকম আছে, ইস্টবেঙ্গল এখনও 3টে ম্যাচ খেলে 3টেতেই হেরেছে। লিগ টেবিলে লাস্টে রয়েছে, 3টে গোল করে 6টি গোল হজম করেছে। মোহনবাগান সেখানে 3টে ম্যাচ খেলে একটা জিতেছে, একটা হেরেছে এবং একটা ড্র করেছে। 5 গোল করেছে এবং 7 গোল হজম করেছে। গোল ডিফারেন্স হচ্ছে -2। মোহামেডান স্পোর্টিং তুলনামূলকভাবে ভালো খেলেছে। তাদের আইএসএল যে প্রথম সিজন হচ্ছে সে তুলনামূলকভাবে এরা 3টে ম্যাচ খেলে একটা জিতেছে, একটা হেরেছে এবং একটা ড্র করেছে। 2টি গোল করে 2টি গোল করেছে এবং 2টি গোল কনসিড করেছে, মানে গোল ডিফারেন্স কিন্তু এদের নেই, 0-0 রয়েছে। সব মিলিয়ে কলকাতা ক্লাবের এখনও 9টা ম্যাচ খেলে 2টি জিত, 2টি ড্র এবং 5টি হারে সাথে টোটাল যদি আমি বলি পয়েন্ট অনুযায়ী, তাহলে পয়েন্ট অনুযায়ী টোটাল এরা 8 পয়েন্ট পেয়েছে। 2টি জয়, 2টি ড্র এবং 5টি হার দিয়ে 10টি গোল করে 15টি গোল হজম করেছে, মানে গোল ডিফারেন্স -5 রয়েছে। তো এই হচ্ছে কলকাতা ফুটবল টিমের অবস্থা। আমি জানি না কেন এত বাজে খেলছে। অবশ্যই এর পিছনে কারণ বলা যেতে পারে যে এই মোহনবাগানের যদি স্পেশালি কথা বলি, এদের কিন্তু নতুন কোচ এসেছে। তো নতুন কোচের আন্ডারে একটু কম্বিনেশন বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, কারণ আমি যেটা দেখলাম সুভাশিস বোস যিনি আছেন, সুভাশিস বোসকে প্রথম 2টি ম্যাচে মিডফিল্ডে খেলানো হয়েছিল এবং ফাইনাল যে ম্যাচটা আমি দেখলাম সেখানে সেটাতে আবার ওনাকে রিপ্লেস মানে পাঠানো হয়েছিল সেন্টার ব্যাকে। তো এই হচ্ছে মোহনবাগানের কথা। এবং ইস্টবেঙ্গলের কথা যদি বলি, ইস্টবেঙ্গল কিন্তু বরাবরই বাজে পারফরমেন্স করে যায়, এবারও তার ব্যতিক্রম হয়নি। আমি জানি না কেন তো বাজে পারফরমেন্স করছে। আগের বছরের যে আইএসএলে টপ গোল স্কোরার ছিল দিমিত্রিওস ডায়মন্ডটকিস, এনাকে ইস্টবেঙ্গল সই করিয়েছে। তারপরে আমরা দেখেছি যে আনোয়ার আলীকে নিয়ে কি স্নায়ুযুদ্ধ হয়েছে মোহনবাগানের সাথে সই করানোর জন্য। এনার পেছনে প্রচুর টাকা ঢেলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, বাট তাতেও এত বাজে পারফরমেন্স ইজ আনএক্সপেক্টেড। তো কার্লোস কোয়াড্রাট কিন্তু রিজাইন করেছেন। এবার দেখা যাক কার্লোস কোয়াড্রাটের বদলে কে আসেন। আপাতত যেটা শোনা যাচ্ছে যে বিনো জর্জ ইস্টবেঙ্গলের দায়িত্ব গ্রহণ করবেন সিনিয়র টিমের। তো এবার আসছি যে একটা যে পজিটিভ পয়েন্ট আমি দেখতে পেয়েছি এবার ফুটবলে বেঙ্গলের, সেটা হচ্ছে যে বাঙালি ফুটবলার খেলানো। যদিও আগের সিজনে যে প্লেয়ারগুলো আছে তাদেরকে কিন্তু খেলে যাচ্ছেন, এই সিজনে কিন্তু কোনো নতুন ফুটবলার যারা সিএফএলে খেলছে তাদের কিন্তু আনা হয়নি। সিএফএলে তোমরা নিশ্চয়ই জানো যে রুল আছে যে মিনিমাম 5জন ফুটবলারকে খেলাতে হবে, বেঙ্গলের জন্ম ফুটবলারকে খেলাতে হবে। কিন্তু যেহেতু আইএসএলে সেরকম কোনো রুল নেই, তো সেটা ক্যালকাটা ফুটবল লিগে ইমপ্লিমেন্ট করলো। এই সমস্ত টিমগুলো মোহনবাগান, ইস্টবেঙ্গল কিংবা মোহামেডান এটা আইএসএলে ইমপ্লিমেন্ট করছে না। সমস্ত বাইরের রাজ্যের প্লেয়ার রয়েছে, তো দেখা যাক কী করে। তো মোহনবাগানের যদি কথা বলি, তো মোহনবাগান যাদেরকে যাদেরকে বেঙ্গল থেকে খেলাচ্ছে তারা হলো সৌভিক চক্রবর্তী, মোহনবাগান খেলাচ্ছে সুভাশিস বোস এবং দীপেন্দু বিশ্বাসকে। দীপেন্দু বিশ্বাস তোমরা জানো আগের বছরও খেলেছিল 2-3টে ম্যাচ, সাবস্টিটিউট হিসাবে নামতো, কিন্তু এবছরে প্রত্যেকটা ম্যাচেই শুরু করেছে প্রথম থেকে। এবার ইস্টবেঙ্গলের কথায় আসছি। ইস্টবেঙ্গলের সৌভিক চক্রবর্তী, দেবজিৎ মজুমদার, শান ব্যানার্জি 3জন খেলছে। দেবজিৎ মজুমদার আগের বছর চেন্নাইতে ছিল, তো এবার এসেছে ইস্টবেঙ্গলে। তো এক্সপেক্টেড ছিল, কারণ এর এক্সপিরিয়েন্স রয়েছে। নতুন প্লেয়ার কেউ নেই, নতুন প্লেয়ারের মধ্যে শান ব্যানার্জি আছে। তো শান ব্যানার্জি কিন্তু আগের বছরও খেলেছিল, মেনলি সাবস্টিটিউট হিসাবে নামতো এবং একে এবার ফুল টাইমে নেওয়া হয়েছে। আমি আশা করছি যে 2-1জন আরও ফুটবলারকে ইস্টবেঙ্গল নেবে, স্পেশালি যারা সিএফএলে খেলছে তাদেরকে অ্যাজ এ সাবস্টিটিউট হিসেবে অন্তত নেওয়া হবে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আর ফাইনালে যদি কথা বলি, মোহামেডান স্পোর্টিংয়ে এনাদের যিনি এই টিমের যিনি রাশিয়ান কোচ আছেন, তিনি একজনও বাংলাতে জন্মানো ফুটবলারকে খেলাচ্ছেন না। যদিও সিএফএলে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর বাংলাতে জন্মানো ফুটবলার খেলছে, মোহামেডান হোক কিংবা ইস্টবেঙ্গল মোহনবাগানে, সেটা কিন্তু আমরা আইএসএলে দেখতে পাচ্ছি না এবং তাতে কিন্তু বেঙ্গলের ফুটবলের খুব একটা ইম্প্রুভমেন্ট হচ্ছে না। দেখা যাক ইন ফিউচারে কোনো বাংলার ফুটবলার চান্স পায় কিনা। এবার ফাইনালি বলছি যে এই মোহনবাগানে যাওয়ার কথা নিয়ে, মোহনবাগানের যাওয়ার যে কথাটা আছে, মানে ইরানে যাচ্ছে না, সেই নিয়ে আমি একটা টুইট দেখেছি, যে টুইটে ক্লেম করা হয়েছে যে মোহনবাগানের কিন্তু $50,000 জরিমানা হতে পারে এবং
পরের বছর যে যদি আইএসএলে কোয়ালিফাই করে কিংবা নেক্সট যে বছর আইএসএলে কোয়ালিফাই করবে সে বছর কিন্তু মোহনবাগানকে আর খেলতে দেওয়া হবে না। আমি জানি না কতটা সত্যি এএফসির যে যদি গাইডলাইন্স মানা হয়। তো যিনি এই টুইটটি করেছিলেন তিনি একজন ইরানিয়ান সাংবাদিক এবং যাকে তিনি এই প্রশ্নটি করেছিলেন তিনি হচ্ছেন ইরানের ফুটবল গভর্নিং বডির সদস্য। তো আমি জানি না কতটা উনি সত্যি ঠিক বলছেন বা বেঠিক বলছেন, বাট এটা যদি আমাকে প্রশ্ন করা হয় তাহলে আমি পার্সোনালি বলবো যে মোহনবাগান ম্যানেজমেন্ট ঠিক কাজ করেছে। কারণ আজকে যদি তোমরা জানো, আমি যা রিসেন্টলি দেখতে পেলাম নিউজ চ্যানেলে, যে ইরান ইসরায়েলের উপর অ্যাটাক করেছে। ঠিক আছে, ইরান ইসরায়েলের উপর প্রচুর ড্রোন অ্যাটাক করেছে, মিসাইল অ্যাটাক করেছে। ইন ফিউচারে কী হবে সেটা কিন্তু জানা নেই, যে ইসরায়েল রিটেলিয়েট করবে কি না, রিটেলিয়েট করলে কোথায় রিটেলিয়েট করবে এবং তার ইম্প্যাক্ট কতটা হবে। তো পরিস্থিতি খুব ঘোরালো হয়ে উঠেছে এই ইরানে। তো টিম না পাঠিয়ে একদিক থেকে ভালোই করেছে, সে পয়েন্ট কাটা যাক কিংবা টিমটাকেই পুরো সাসপেন্ড করে দিক এবছরের জন্য। এমনিতেও পার্সোনালি আমার মনে হয় না যে ইরানে গিয়ে এই যা ক্লাবের অবস্থা এখন মোহনবাগানের, সে যে মানে জিততে পারতো বলে, জিতা তো দূরের কথা, ড্র করতে পারতো না, হেরে যেত। তো আর যদি এই গ্রুপের একটা টিমের সাথে জেতার সম্ভাবনা আছে, সে তার সাথে অলরেডি হোম ম্যাচে ড্র করে নিয়েছে, সেটা হচ্ছে তাজিকিস্তানের ক্লাব। আর বাকি যে ক্লাবগুলো আছে, যেরকম কাতারের ক্লাব আছে, ইরানের ক্লাব আছে, এগুলো কিন্তু মোহনবাগান হারাতে পারবে না, মানে হোমেও হারবে, আবতেও হারবে। তো এই হচ্ছে মোহনবাগানের পরিস্থিতি। আর ফাইনালি যদি আমি ইন্ডিয়ান ফুটবলের কথা বলি, ইন্ডিয়ান ফুটবলে কিন্তু খুব বাজে সময় ধরে চলছে, বাজে সময় ধরে যাচ্ছে। এবং তাই জন্যই আমি গ্র্যাজুয়ালি যদি বলতে চাই যে আমার ইন্টারেস্ট কিন্তু চলে যাচ্ছে ফুটবলের উপরে। কারণ এই রিসেন্টলি আমি দেখলাম যে নতুন যিনি কোচ আছেন, যার নেতৃত্বাধীন যে কোচের আন্ডারে হায়দ্রাবাদ এফসি চ্যাম্পিয়ন হয়েছিল 2-3 বছর আগে, সেই কোচ কিন্তু 3-4 বছরের ইন্ডিয়াতে এক্সপিরিয়েন্স আছে। সবাই বলছিল যে ইন্ডিয়াতে এক্সপিরিয়েন্সওয়ালা কোচ খেলা নিয়ে আসলে, যাদের আইএসএল এক্সপিরিয়েন্স আছে, তার আমলে কিন্তু ভারত ভালো পারফরমেন্স করতে পারে। সেটা কিন্তু হলো না। ভারত কিন্তু সিরিয়ার কাছে 0-3 গোলে হেরে গেল। মানে আগে যে ছিল সেই অবস্থা হলো, যেকে সেই হলো। আলটিমেটলি কী হলো, যে আমরা দেখতাম যে আগের যে যিনি কোচ ছিলেন, সিরিয়ার কাছে 0-1 গোলে হারার পরে, যেটা এশিয়া কাপে হয়েছিল এবছরে, সবাই বলছিলেন কোচ চেঞ্জ করার কথা। আসলে এটা বুঝতে হবে যে ইন্ডিয়ান ফুটবলের ব্যাকবোনই খুব খারাপ। যতদিন না সেটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, ততদিন কিন্তু রেজাল্ট ভালো হবে না। আর যদি ইন্ডিয়ার রেজাল্ট না ভালো হয়, তাহলে কিন্তু যারা নতুন সমর্থক তারা উঠে আসবেন না, এবং আমার মতন কিছু আছে যে পাবলিক, যারা কিন্তু আস্তে আস্তে ফুটবলের ইন্টারেস্ট লস করবে। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। এবং ফাইনালি একটা যে জেমি ম্যাকলারেনের কথা বলছি, জেমি ম্যাকলারেন কিন্তু আমি আগেই বলেছিলাম যে ইনি খুব একটা ভালো পারফরমেন্স এবছর করতে পারবে না। কারণ তোমরা যদি দেখো, তিনি 4 বছর ধরে, আমি 2019 থেকে আমি যদি ধরি, তাহলে 2019, 20, 20, 21, 22, 22, 23 সব কোটা বছরে তিনি গোল্ডেন ইয়ার পর 4বার তিনি গোল্ডেন বুট জিতেছিলেন জেমি ম্যাকলারেন, সব থেকে বেশি গোল করে লিগে, অস্ট্রেলিয়ান ফুটবল লিগে। বাট তারপরে কি হলো, আগের বছরে দেখলাম যে ইনি 8টি গোল করেছেন। এবং সব থেকে আশ্চর্যের বিষয় হলো যে এনাদের যে মানে ইনি যে টিমে খেলতেন, মেলবোর্ন সিটি এফসি, তো সেই মেলবোর্ন সিটি এফসি টপ গোল স্কোরার কিন্তু অন্য একজন প্লেয়ারকে ইনি ছিলেন সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার মেলবোর্ন সিটির হয়েই। ঠিক আছে, তো আগের বছর বুঝতেই পারছো খুব একটা ভালো পারফর্মে ছিলেন না, এবং এনাকে কলও করা হয়নি এত বাজে পারফরমেন্সের জন্য এশিয়া কাপে। তাই জন্যই তিনি ডিসাইড করেছিলেন যে অস্ট্রেলিয়ার এই লিগ ছেড়ে অন্য কোনো দেশে চলে যাবেন, কারণ চান্স নেই এরকম পারফরমেন্স নিয়ে অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমে চান্স পাওয়া কিন্তু খুব কঠিন। তো যাই হোক, দেখা যাক জেমি ম্যাকলারেন কবে সুস্থ হয়ে ওঠে, তারা অপেক্ষায় রইলাম। এবং আশা করছি যে মোহনবাগান মোমেন্টাম ফিরে পাবে। কোচের হয়তো 4-5টা ম্যাচ টাইম লাগবে বুঝতে কী কম্বিনেশনে খেলালে মোহনবাগান সাফল্য পাবে। আশা করছি সেই কম্বিনেশনটা তাদের যারা যিনি নতুন কোচ এসেছেন তিনি বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ধন্যবাদ শোনার জন্য।